ফাইয়াজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইয়াজ আর তার ছোট বোন ফারা। ফাইয়াজ শুদ্ধ আর ইরফান ফাইয়াজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে দু একটা কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রল করে। ফাইয়াজ শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না। ফাইয়াজ হঠাৎ বলে ওঠে, ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফাইয়াজের কথায় ইরফান চোখ তুলে তাকায়, বুড়ো কুচকে বলে, হোয়াট? গতকাল আমাকে এজন্যই তোর ঘরে যেতে দিলি না? আই মিন তোর বউ ছিল বলে, ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফায়াজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবন্ধন করে। বিরক্তি কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনে হালকা ফায়াজ হেসে বলে, আমি বুঝলাম না, আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলো না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফায়েজের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। কথাটা বলে কানে ব্লুটুথ গুঁজে নেয়। শুধু বুড়ো কুচকে বলে, ইরফানের কেস কি বোঝো তো? আমি এর আগামাথা বুঝি না। ফাইয়াজ দু হাত টানা দিয়ে বলো, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ও জানেই না ও ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনও নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলে নিজে দাবানোর চেষ্টা করছে, কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছেই মানিজ্য থাকবে না। এরই মাঝে ফারা হাতে একটা ট্রে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয়। এরপর ফারা ফায়াজকে কফির কাপ দিলে লাস্ট কাপ টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারা বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়ালে ফায়াজ বুড়ো কুচকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফায়াজের সামনে দাঁড়িয়ে বলে, তোর বিয়ে পেছাতে। ফায়াজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়। রেগে বলে, তোর গাড়তারা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলেই লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আর একজন আমাকে ফিরিয়ে দিতে। ফায়াজ রেগে গেলে শুদ্ধর কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনেও ঘোটা দেয়। ফায়াজ হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ায়। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে, ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না। শেষটার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত। কি বুঝলি? শুদ্ধ মাথার চুল টেনে ধরল। তাকে শেষটা বলছে, মেজাজ বিগড়ে গেছে। রেগে বলো, ইরফানের বউয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাবো আমি শেষটা নাকি তোরা দুই ভাই বোন। শালা তোদের দুটোর আমার সাথে বিলীনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফায়াজের মাঝে এই এক টপিক নিয়ে নিয়মিত এমন কথার কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফায়াজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, এক রোবট বসে আছে। আরে দুজনের মাঝে দ্বন্দ্ব লাগানো থামানো লাগে। আর একে দেখ, রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মানে। আর এ শালা মানুষ হয়েও রোবট প্রো ম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা, শুধু টেবিল থেকে কফির কাপ তুলে নেয় ডান হাতে। বাঁ হাতে ফায়াজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয় তোকে দেখাচ্ছি কে শেষরা। আমি নাকি তোর ননির পুতুল, ডাইনি বোন? ফাজিল শুদ্ধর পিঠে থাপ্পড় দিয়ে বলে, খবরদার, আমার বোনকে ডাইনি বলেছিস তো? শুদ্ধ পাত্তা দিল না। ফারা ডাইনিংয়ে মনমরা হয়ে বসেছিল। তার ভাই আর ভাইসকে দেখে অবাক হয় ফারা। শুধু দ্রুত পায়ে এসে ফারাহের সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয়। ফারা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে, শুদ্ধ ভাই। ফাইয়াস নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়েই ফারাহ দিয়ে এসেছিল। ফাইয়াস নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল দগদগে হয়ে যাওয়া লাল হাতটার দিকে। শুদ্ধ হাত ছাড়া দেয় খুবই আলতোভাবে। বাম হাত চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারা, এক গ্লাস পানি খাওয়া তো, তৃষ্ণা পেয়েছে। ফারাহের চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। সে উঠে দাঁড়ায় না। তার দৃষ্টি শুদ্ধের পড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফায়েজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটেমি করে। ফায়েজ তার বোনের দিকে তাকালো। ফারাহের হাতের উপর কয়েক ফোঁটা পানি। দীর্ঘশ্বাস ফেলে ফারাহ কেঁদে দিয়ে বলে, ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সে এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছেঁচড়ামি করে দেখ।
ফায়েজ কিছুই বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত। সে উদ্দেশ্যই ফায়েজ স্থান ছাড়ল, শুধু ফারাহের সামনে এগিয়ে যায়। ফারাহ ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসে। শুধু ফারাহের সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারাহ, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারাহ টলমল চোখে শুদ্ধর দিকে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় বলে, হাত ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারাহ, আমার হাতে জ্বালা পোড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, এখানে ভীষণ জ্বলছে। ফারাহ দুহাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ওঠে, ভাঙা গলায় বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে। আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তো তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে। তোমাদের অনেক ক্লোজ পিক ছিল। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এজন্য এসব হয়েছে। এর পিছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে, বেয়াদব মেয়ে। ফারাহ ফুঁপিয়ে ওঠে, শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। আবার রেগে যাচ্ছে। ফারাহ নিজেকে সামলে দুহাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই, হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকাপু বলে তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগের চোটে পোড়া ডান হাতটা দিয়ে টেবিলের উপর শব্দ করে পাঁচ মারে। চিৎকার করে বলে, মিশকা মিশকা মিশকা। আরে ওর বয়ফ্রেন্ড জুটে গিয়েছিল, এজন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারাহ নাক টেনে বলে, হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড তো তুমিই। শুদ্ধ রাগে ফারাহের গালে থাপ্পড় মেরে দেয়। চিৎকার করে বলে, তুই ভালোবাসার যোগ্যই না। বালের পাত্রে ভালোবাসায় ডালছি এতদিন ধরে। ফারাহ ঝাপসা চোখে শুদ্ধর দিকে তাকায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বালের পাত্রেই আরও ভালোবাসা ডালবো। ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো, পাখি যাও চলে যাও। এসব আমার দ্বারা হবে না, এত উদার না আমি। বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই, ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারাহের হাত ছেড়ে দেয়। ফারাহ ঝাপসা চোখে শুদ্ধর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারাহ অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফায়াজ ঘর থেকে বেরিয়ে আসে, পাশে ইরফান। ফারাহকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ফায়াজের বোনকে এভাবে মারলি কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়। মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্ত ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে বলে, আরে তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকাপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং, এর ভালোবাসা তোদের। খেয়ে দেয়ে কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে। ফাও কষ্ট পায়। শুধু রেগে বলে, এই ইরফানের বাচ্চার আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস। ফাইজ রেগে বলে, আমার বোনকে মারলি কেন? শুধু বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছে করব, যা, ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরও 10টা থাপ্পড় দিলেও কম হবে। তাই দরদ দেখাতে আসিস না। বলেছি না ওকে সিধে করব আমি। তোর বোনের প্রবলেম বুঝি না, ও সেই মিশকাকে নিয়ে পড়ে আছে। মেয়ে জাতে যে এত প্যাচ, যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেরামি ও করবে, রেগে মারবো আমি। দাগ পড়বে ওর গালে, বুক পড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ব্যান্ডেজ করে দিয়েছ? ফায়াজ তার ঘর থেকে বেরিয়ে ফারাহার ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফায়েজ মৃদু হেসে বলল, ও হাতের সেবা করতে যেতে নিষেধ করেছে। ফারাহ রেগে বলে, তুমি কেমন বন্ধু, নিষেধ করেছ আর বাবু হয়ে বসে আছো? ফাইয়াজ ফারাহের বিছানায় শুয়ে চোখ বুজে বলে, ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফারাহ এগিয়ে এসে বলে, ইনায়ার সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেও ইনায়া তোমাকে পছন্দ করে না। ফাইজ তড়াক করে চোখ মেলে তাকায় বোনের দিকে। কী রে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো টেনে ধরছে। ফারাহ কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পিছন থেকে ফাইজ রেগে বলে,
এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের বাসার বুড়িওয়ালার নয়ন দাদার সাথেই দেব। বেয়াদব বোন, বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলেই মানুষের মাঝ থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন। ফারাহ চলে গেলে চোখ বুজে হাসল ফায়াজ। শুদ্ধ আর ফারাহের ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই শুদ্ধর হাত ব্যান্ডেজ করেনি সে। কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বউয়ের পিছনে লাগবে না তো? লাগলে সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারাহ ফার্স্ট এড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুধু ডান হাত মেলে বা হাত কপালের উপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারাহ পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধের মুখপানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসল। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। ফারহার চোখের কোণে ভিজল আবারও। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকে বসা অবস্থায় ফারাহকে চোখে পড়ল। ফারাহ তাকায় না শুদ্ধর দিকে। শুদ্ধ তার হাত সরিয়ে নেয়। ফারাহ এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গভীর মুখে ফারাহার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফারাহ নাক টেনে করুণ সুরে ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুঝে নেয়। এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে, চলো এক্ষুনি বিয়ে করে নেই। কিন্তু এই তেরা আসে আলগা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারাহের আবারও একই সুরের কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুধু চোখ বুঝে শান্ত গলায় বলে, হ্যাঁ। হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করেই চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে, সারাদিন বসে কাঁদলেও সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারাহ মাথা নিচু করেই রইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারাহ মাথা নিচু করেই বলে, এখন তো আর আপও ডাকতে হয় না, বড়, তবুও নাম ধরে ডাকছ। শুদ্ধ দাঁত কিরমির করলো, ধমকে বলো, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগে এখান থেকে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফারাহ চুপচাপ বসে রইল। হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন নাও। ফারাহ নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুধু চোখ বুঝে রেখে ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারাহ বাঁ হাতে চোখ মুছে নেয়। শুধু হঠাৎ অত্যন্ত রেগে ধমকে বলে, ফারাহ, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারাহ ভয় কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুধু নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমিই যাচ্ছি। ফারাহ বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়েকে ঠিক কি করা উচিত? এভাবে ডাকবে, এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনি উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করে জানে। সে তাকালো না পিছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারাহের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে পেরিয়ে ফায়াজকে দেখল। ফায়াজ এগিয়ে এসে বলে, আমাকে বোনকে ফিরিয়ে দিলি কেন? শুধু চোখ ছোট ছোট করে তাকালো। রেগে নাটকীয় ভঙ্গিতে বলো, তোমার ননির বোতল বোনের জন্য কোথায় জ্বলছে দেখি। ফাইজ বিরক্ত হলো। শুদ্ধর হাত টেনে বলে, ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটিমিটি হাসবি, হলো তো উল্টো। বুঝেছি, শালার হাতের সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছে। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবে না? পারবো। কথাটা বলে পিছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফারাহের দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মাইরাকে তোমার ফুপির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতে খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের কথায় ইরফান কিছুই বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রুমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মাইরাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মাইরার ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মাইরা ঘর থেকে বেরিয়ে আসে। রিতে রুমা নেওয়াজের পাশের চেয়ারে বসে পড়লে মাইরা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশের চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মাইরার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন?
শাশুড়ির কথায় মাইরা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে। কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মাইরার হাতের দিকে তাকায়। বিরক্ত হয় এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে। এটা তার ধারণার বাইরে নয়। মাইরা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ। উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলেন, আমার কাজ আছে, তোমাকেই যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নেওয়াজ মাইরার দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু? মাইরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নেওয়াজ হেসে বলেন, তোমার এক্সামের আর 3 দিন আছে, এসএসসি দেবে না? মাইরে বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে। মাথা নেড়ে বলো, কালকেই যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুফুর বাড়ি রেখে আসবে মাইরাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছ? ইরফান ভুরু কুঁচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুফুর বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ, ইনায়া দুজনেও অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছুই বলল না। তারাও কেউ কিছু জিজ্ঞাসাও করল না। মাইরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মাইরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মাইরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন মাইরা বোঝে না। কি অদ্ভুত। লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকেই তাকিয়ে থাকে। এখনও তাকিয়ে আছে। মাইরার অস্বস্তি হয়, দ্রুত খাওয়ার চেষ্টা করে। উদ্দেশ্য খেয়েই দৌড় দেবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মাইরাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মাইরার কাশি উঠে যায়। ইরফান মাইরার সামনে এক গ্লাস পানি রাখে। মাইরা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছে। ইরফানের ইচ্ছে করলো মাইরার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো। এই মেয়ে, তুমি বাচ্চা? মাইরা কেঁপে ওঠে। চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধম খেয়ে নয়, খাবারে নাকে মুখে উঠছে বলে। ইরফান আর মাইরার দিকে সবাই চেয়ে আছে। মাইরা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মাইরার দিকে আর ইরফান মাইরার দিকে। মাইরা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোক তাকে দিনরাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল। দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে উল্টে পাল্টে ভাজে। মাইরা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। হোয়াই? মাইরা তার সামনে বসা ইনিয়ার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপু, তোমার এই অস। তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হয়। অতঃপর মিকি হেসে বলে, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনায়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মাইরার দিকে চেয়ে আছে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে। তার ভাই মাইরাকে এখনও যে থাপ্পড় মারেনি এই ঢের। ইশারায় দেখালো, চুপচাপ খাও। মাইরা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইকে আমি ভয় পাই না বুঝলে। সবসময় আমায় ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইকে। ইরফান গম গম গলায় ধমক দেয়, শ্যাট আপ। কানের কাছে এমন ধমক খেয়ে মাইরা চোখ বুজে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আছে। রুমা নেওয়াজের চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে কটকট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলের বউ, এখন তুমিও সব জুটেছো পাগলের দল। তারেক নেওয়াজ কিছুই বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারল না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখিনি এই মেয়ে এত কথা বলে। দুই মেরুর দুজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই, ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেয়ে গলায় বাঁধলে বা এমন বাচাল হলে ধমকে খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একেবারে। তখন তুমি শ্বশুর হয়ে স্যাকা খেয়ে বসে থাকবে।
তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেনি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মাইরার সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে, বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই তো। কোথায় বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফান লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান উপর থেকে নেমে এসে মাইরাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মাইরার পিঠে হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায়। মাইরা দ্রুত পিছন ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাদর। মাইরা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু মাইরা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মাইরা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে। দুহাত গাড়ির জানালা ঠেকিয়ে রেখেছে। অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মাইরাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পর পর তাকায়। খেয়াল করলো মাইরার দুটো হাত বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতে মাইরার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মাইরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মাইরা রেগে বলে, আপনি কি প্রবলেম? ডান হাতে বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছেন। উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাদর। মাইরা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাঁচ তুলে দেওয়া। মাইরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল। এই লোকটা ভেস্তে দিল। গাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর, নো। মাইরা মুখ বেঞ্চি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুসকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ার দুটো আছে নাকি সন্দেহ তার। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়া আপুর ভাইয়া। মাইরার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মাইরার দিকে একবার। মাইরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি। পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করব। মাইরা গালে হাত দিয়ে মিনমিন করে বলো, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মাইরার দিকে চেয়ে ধমকে বলে, হোয়াট? মাইরা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ। এই লোকের অপছন্দ। ভুলভাল বলে ফেলেছে। মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ। আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো। আপনার কাপড় কেচে দিব আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে যায়। মাইরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মাইরা ইরফানের হাতের দিকে তাকায়, দেখলো ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচ টেপের উপর থেকে কাগজ ছিঁড়লে মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মাইরা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মাইরার দিকে এগোলে মাইরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের মাইরা তো এত বলিষ্ঠ শরীর ইরফানের সাথে পারবে না। ইরফান মাইরার দুহাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্রে ডান হাতের সাহায্যে মাইরার মুখ স্কপচেট লাগাতে নিলে মাইরা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন টেপ তার মুখে লাগাতে না পারে। সেভাবেই বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, স্টপ ইট। এরপর ডোক গিলে মাইরার দুহাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতের শার্টের দুটো বোতাম খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মাইরাকে ধাক্কা দেওয়ায় মেয়েটার মাথা গাড়ির কাছের সাথে ধাক্কা লাগে। মাইরা বাঁ হাতে মাথা ডলে, ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মাইরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আরেকটা কথা বললে এই টেপ এর পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরার সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়।
মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে যাওয়াই কি করলো, কি পাষাণ, দরজার লোক একটা। গাড়ির চাকুনিতে মাইরার ঘুমন্ত মুখ হেলে কাচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাচের গায়ে। ইরফান একবার তাকায় মাইরার পানে, এরপর গাড়ি ব্রেক কষে। মাইরার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মাইরার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের। বুড়ো কুঁচকে যায় তার। মাইরা একটু নড়েচড়ে পিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মাইরার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মাইরা ডোক গিলে পলক ঝাপটা দেয় কয়েকবার। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মাইরা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে, দুহাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়। আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মাইরা জানালার দিকে তাকালে দেখল বিকেল গড়িয়েছে, ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশের দরজা খুলে যায়। মাইরা বুড়ো ফুচকে তাকানোর আগেই তার কোলের উপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে। শুধু ইয়া বড় নয়, দোকানে হাফ বস্তার মতো যে প্যাকেট ভরা ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের উপর। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মাইরার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে বুড়ো কুঁচকে বলে, হোয়াট? মাইরা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমে নিজের মাঝের বিস্ময় দমিয়ে পড়ে। এতগুলো ফুচকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস টেনে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময় মাইরের মুখ খানিকটা হা হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তে চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে। মাইরা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলায় ইরফান রেগে তাকায়। মাইরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, অতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মাইরা বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে, ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল, গাড়িতে জায়গা হবে না। মাইরা দুহাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মাইরাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর ওর বউ আসছে। মাইরা তাদের গ্রামে হওয়ায় ইরফানের ফুপির সাথে মাইরার বেশ ভালোই সাক্ষাৎ আছে। কিন্তু মাইরার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কিরে মাইরা, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মাইরা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমারই ভাতিজা এনেছে। শুদ্ধর মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই তো এসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করল ফুপির কথায়। মাইরা টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মাইরা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধর মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। ইরফান গলা ছেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে, বুঝলি? পিছন থেকে মাইরা বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে, এগিয়ে এসে বলে, কদিনেই স্বামীর এত খোঁজখবর রাখতে শিখেছিস? মাইরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে তাকিয়ে আছে। অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি। ইরফানের কথা শুনে মাইরা কাঁদো কাঁদো মুখে ইরফানের দিকে তাকায়।
লোকটা তাকে শুধু ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চায় কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি থাকবেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে স্টুপিড। মাইরা কাঁদো কাঁদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিও ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মাইরা হিজাবের উপর দিয়ে কান টেনে ধরে। মেকি রেগে বলে, আমার ভাতিজার পিছে এভাবেই লাগিস না কি সারাদিন? মাইরা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা জানো। যদিও তোমার ভাতিজা একটু বেশিই রাগে, কিন্তু আমি এভাবে চালিয়েই নি। শুদ্ধর মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলি এ পর্যন্ত আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে? মাইরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কম কথা বলবে ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মাইরার কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপি হলে তোর কি হব? ফুপিই তো। তাহলে এই নামেই ডাকবি। মাইরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এ বাড়ি এসেছিস তার ঘরেই যাবি। আর কার ঘরে যাবি? মাইরা ডোক গিলে বলে, প্লিজ আমাকে একটা ঘর দাও। ঘর নেই, যা ওই ঘরে, একটু পর শুদ্ধ আসবে। তোদের পরপরই রওনা দিয়েছে ও। মাইরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যায়। মাইরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মাইরা। শুদ্ধর মা মাইরার হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে আয়। মাইরা কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা, করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ও সরি সরি ফুপি, করলা আছে? শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোর আঁচ কিছুটা কমিয়ে মাইরার দিকে ফিরে বলে, এখনও কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না। ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্রমহিলা চোখের ইশারায় দেখিয়ে দিলে মাইরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লেন্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে, দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। শুদ্ধর মা তাকালেন না মাইরার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাবছিল, যা এখন আছে। মাইরা ব্লেন্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়, বাকিটা সে নিজেই এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেঁটে নেয়। এখানে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পরপর কামড়ে খায়। ইরফান ঘরের জানলার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। মাইরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পিছন ফিরে তাকায়। মাইরাকে দেখে বুড়ো কুচকে বলে, কাম। মাইরা ধীর পায়ে এগিয়ে যায়, মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনায়া আপুর থেকে শুনেছে। মাইরাকে মিটমিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? হাসতো কেন? মাইরা থতমত খেয়ে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মাইরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয় চুমুক নিয়ে নেয়া মুখের কফিটুকু। মাইরা উল্টো ঘুরে বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুপা এগোলোই আর এগোতে পারে না। ইরফান মাইরার হাত টেনে ধরেছে। মাইরার অসহায় লাগছে, সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে। এখন কি করবে তাকে? ইরফান মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছ কেন? মাইরা অবাক হয়, সে খুব সামান্য করলা মিশিয়েছিল, এই লোক এক চুমুকেই ধরে ফেলল। কি সাংঘাতিক নাকমুখ! ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেলল। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরের মুখ চেপে উপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড গা। তখনই মাইরা খুক খুক করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকেই যায়।
সে সময় ইরফান গাল বলতে মুখটা হা করে ঘটনাক্রমে মাইরের মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতর যায়। মাইরা, ইরফান দুজনই হতভম্ব। মাইরার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হাঁ করা মুখ বন্ধ করে নেয়। শক্ত চোখে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা বারবার ডোক গেলছে। আজ সে খতম। ইরফান মাইরের মুখ থেকে হাত সরালো, তবে মাইরার হাত ছাড়ালো না। এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে করলা সরে ফেলে রাগে শরীর জ্বলছে। মাইরাকে টেনে জানালা বরাবর দেয়ালের সাথে চেপে ধরে ডান হাতে মাইরার পেট শক্ত হাতে চেপে রাখে। বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে হিসিয়ে বলে, আই সোয়ার স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মাইরা এবার সত্যিই ভয় পাচ্ছে। কান্না মাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মাইরের মুখে এখনও কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করলো। জানালা থেকে বাঁ হাত নামিয়ে সে হাতে মাইরের পেট ধরে জানালার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মাইরের মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য ভুল করে মুখে নিয়েছে, তাই জোর করেই শক্ত হাতে বের করলো। মাইরে মুখে ব্যথা পেয়েছে। ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়, তবে তার হাতে আতখাও করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মাইরের হাত ধরে রাখা আতখাও করলার দিকে চেয়ে থাকে। ডান হাতে নিজেই মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবারও মাইরের মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, এই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে। মাইরা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আমায় গরু বলছে। ইরফান মাইরার হাত থেকে আতখাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। মাইরা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এসবই ভালো লাগে। স্টপ ইট। মাইরা তার দু হাত দিয়ে ইরফানের হাত তার পেট থেকে সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাবড়ে সব দাঁত ফেলব। মাইরা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মাইরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মাইরা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মাইরার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি, তবে বেহিসাব থাপ্পড় পড়বে এই দুগালে। স্টুপিড। মাইরা মাথা নিচু করে মুখ বাঁকায়। তার পছন্দের খাবার সে খাবে, অসহ্য লোক একটা। তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। ইরফান মাইরার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মাইরা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত। পুরো প্যাকেট টেবিলের উপর রাখা। বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ার উপর দুপা তুলে ভাঁজ করে বসেছে। প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচামরিচ এনেছে। ফুচকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায়। এরকম ঝাল ছিল না এগুলোই, তাই এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে দুফোঁটা পানিও পড়েছে। তার মুখের এক্সপ্রেশন বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মাইরার কথা হলো ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা, নয়তো জাল খেয়ে লাভ কি? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মাইরের ফুসকা চিবানো অফ হয়ে যায়। অসহায় মুখে চোখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করে মুখের ফুসকা গিলে নিল। আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনও সেভাবেই চেয়ে আছে। এবার মাইরের গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা একটু শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝেই ইরফান এগিয়ে এসে ফুসকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মাইরা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুচকাগুলো আমায়। কোথাও নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বাঁ হাতে মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মাইরা আমতামতা করে বলে, আমি? ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মাইরা মাথা উঁচু করে রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। পিছন থেকে শুদ্ধ বলে, কিরে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায়
গেটের দিকে। মাইরাও পিছু ফিরে তাকায়। শুদ্ধকে মাইরা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এ বাড়ি আসতো না, তাই আগে শুদ্ধকে চিনত না। ইরফান মাইরাকে ছেড়ে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দিয়ে আয় এগুলো। মাইরা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুদ্ধ বুড়ো কুচকে চেয়ে আছে। এটা তো দোকানদারের সম্পদ, ইরফানের হাতে কেন বুঝলো না। ইরফান রেগে মাইরার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মাইরা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ, ওগুলো ফেলবেন না, আমার হাট ওগুলো। শুদ্ধ হেসে ফেলে। মেয়েটার হাট ফুসকা, ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুসকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বলল আমাকে। শুদ্ধর মা বুড়ুকুসকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে যায়। মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট কুলোবে না তো? কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ বুড়ো কুচকালো। ইরফানই কিনেছে, আবার ইরফানই ফেলতে বলেছে, কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেল। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, হাসছিস কেন? শুধু তার মাকে জড়িয়ে ধরে বলে, এবার তোমাকে নিয়ে যাব সাথে, ছেলের সাথে একটু শহরেও থাকার অভ্যাস করো। এত পারবো না, এত কিছু জানি না। ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। আমার শহরে দমবন্ধ লাগে বাপ। শুধু কিছু একটা ভেবে বলো, আচ্ছা, শহরে তোমার জন্য একটা ছোট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেলল শুদ্ধর কথায়, গালে হাত দিয়ে বলল, হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছে। একটু এদিক ওদিক তাকালে রামধমক দিয়েছে। তার একটু ইচ্ছে নেই এই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মাইরার পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি সরি ফুপি, আমাকে তোমার সাথে থাকতে দাও, তুমি তো একাই থাকো, তোমার ভাতিজা আমায় সহ্য করতে পারে না। এক মিনিট এক মিনিট, তোমার ভাতিজা আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধর মা হেসে বলেন, আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মাইরার মুখটা আবারও ভোঁতা হয়ে যায়। ওই লোকটার সাথে এক ঘরে থাকবে কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানেন। স্বামী স্ত্রী এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মাইরার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে, ইরফান। ইরফান দরজা খুলে বলে, কিছু বলবে ফুপ্পি? শুদ্ধর মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মাইরা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঝেতে পায়ের নখ করছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতোই না। তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখায়বে মাইরের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মাইরের পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মাইরা পিছু ফিরে দেখলো এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুঝলো শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভেতরে যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর পাশ করে বাকি যে 3টে রুম আছে সেগুলোর সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজ সে শুদ্ধর খুব ভালো করে বুঝলো। পিছিয়ে এসে শুদ্ধর দরজার সামনে দাঁড়ায়। গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুধু শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজার একটা পাঞ্চ মারে। চরম বিরক্তির শ্বাস ফেলে দুপদাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান জ্বরের বেগে মাইরাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে, জাস্ট একটা কথা বলে এই মুখ আজ রাতেই নিজ হাতে সেলাই করব আমি। স্টুপিড। মাইরা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মণিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার। মাথার ঘাড় সমান জাঁকড়া চুলের কিছু অংশ কিছুটা কপাল ছুঁয়েছে।
যেটা মায়ের ভীষণ বিরক্ত লাগছে। ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মায়েরা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকে চেয়ে মায়ের কেমন অদ্ভুত লাগে। এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকদের দেখেছিল, কিন্তু এই লোকের চোখে যে ছানি পড়েনি, তবুও কেমন বিলের মতো চোখ। আর চুলের কথা তো বাদই দিলাম। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করল, এই চুল সে কেটেই ছাড়বে। এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোকটাকে মানুষ বানিয়েই ছাড়বে। ইরফান মাইরাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি কণ্ঠে থমকে বলে ওঠে, হোয়াট? মাইরা কিছুটা কেঁপে ওঠে, ডোক গিলে চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, দূরে সরুন প্লিজ, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায় মাইরাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে, এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মাইরা বিরক্ত, বুঝলো না বিরক্তির কার উপর। এই লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর। বারবারই হাই তুলছে, সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশে ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের উপর ডান হাত রাখা। মাইরা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে। কিন্তু এই লোকটার পাশে থাকবে? যদি ঘুমের মাঝে এই লোকটা তাকে তুলে ছুঁড়ে ফেলে? ঘুমের চোটে তাকাতেই পারছে না। ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোনায় উল্টো হয়ে শুয়ে পড়ল। জীবনে কোনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে? সে বোধহয় পারবে না। আর একটু চেপে যায় কোনার দিকে। চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলে ইরফান মাইরাকে টেনে রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, সাপের খেলা দেখাতে এসেছো? মাইরা চোখ বড় বড় করে তাকায়। সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মাইরার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুজে নেয়। মাইরা ভোঁতা মুখে চেয়ে থাকে। পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকিয়ে বিড়বিড় করে 2-4টা কথাও শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো পিঠ করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুরসুরি লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়, মুখের সামনে এতগুলো চুল দেখে বড় কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপর ভারী কিছু। মাথায় উঁচু করে তাকাতে দেখতে পায় মাইরা তার বাম বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে। মাথার অর্ধেক চুল তার এপাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখলো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতের কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলে মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরল, কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মাইরার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবারও মাইরার দিকে। হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখলো মাইরা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে, তবে বডি মাইরার জায়গাতেই। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কি ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছে তো করলো একে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে বাতরামি করছে। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করল। উপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠে ছড়িয়ে পড়া চুলগুলো কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মাইরার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো, জামা ঠিকঠাকই আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর উপরে ওঠেনি। ইরফান 2 হাত ভাঁজ করে শুকনো চোখে মাইরাকে পরখ করে। মাইরা ঘুমের মাঝেই উল্টো ফিরে শোয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিস নেই। জামা সরে গিয়েছে পেটের উপর থেকে, তবে প্লাজো কোমরের রাবার বেশ উপরে পড়া, যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মাইরাকে দেখল চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে 2 আঙুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় টোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মাইরের মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মাইরা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো। না, হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কুঁচকায়। চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে। কিছু ছোট চুল মাইরার চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো। হাত বাড়িয়ে মাইরার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গাল উন্মুক্ত হয়। ইরফান ডোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখপানে তাকায়। 2 হাতে মাইরার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুয়ে দেয়।
এরপর চোখ বুজে দীর্ঘ শ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখেই হাতের গ্লাস টেবিলের উপর রেখে দেয়। বা হাতের বুড়ো আঙুলের সাহায্যে নিচের কালচে ঠোঁটে দুবার আঙুল ছোয়ালো। তারপর এগিয়ে এসে মাইরার পাশে শটান হয়ে শুয়ে পড়ল। ডান হাত চোখের উপর রেখে চোখ বুজে। কিছুক্ষণ না যেতেই মাইরা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বা হাত ইরফানের বুকের উপর ঠাস করে রাখে ঘুমের ঘোরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না। গাঢ় হয়ে সেভাবেই থাকল। এভাবে কিছুক্ষণ পেরোলে মাইরা আবারও নড়েচড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঠেকায়। সময়ের পাল্লা বাড়ে। মাইরার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনিই শার্ট নেই, আর নিতে পারল না। চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। মাইরাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা 2 পেরিয়েছে। ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটোয় লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এ ঘরের সাথে বেলকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানালার সব পাল্লা খুলে দিয়েছে। সেই বরাবর দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পরপর পিছু ফিরে তাকায়। উদ্দেশ্য মাইরা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুকে ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্ত নিজের উপর। নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে? উত্তরও খুঁজে পায় না। রেগে জানালার গ্রিলে একটা পাঁচ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে। সে সময় পিছন থেকে কেমন ফোঁস-ফোঁস শব্দ কানে লাগে। ঠোঁটের কানে সিগারেট রেখেই বুড়ো কুঁচকে পিছু তাকায়। মাইরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়। হাঁপড়ের মতো করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস-প্রশ্বাস। হাত পা খিঁচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মাইরাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ফেলে দ্রুত পায়ে মাইরার পাশে এসে বসে। কাছ থেকে মাইরাকে এভাবে দেখে চোখে মুখে ভীত জড়ো হয়। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, হেই, কি হয়েছে? মাইরা মুখ উঁচু করে শ্বাস নেয়। হাত পা খিঁচিয়ে আসে। চোখগুলো কেমন উল্টে আসে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণে ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মাইরার দুগালে তার দুহাতের আজলাই নিয়ে ভীতস্বরে বলে, হেই গার্ল, টক টু মি। হোয়াট হ্যাপেন্ড? মাইরা কিছুই বুঝল না বোধহয়, শুনলও না। ইরফান মাইরার গালে হাত দিয়ে বুঝল মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মাইরার দুহাত তার দু হাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মাইরার যে শ্বাসকষ্ট হচ্ছে সে বুঝল। ইরফান গাড় বাঁকিয়ে জানালার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানালা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসি অফ করে দেয়। এরপর মাইরার পাশে বসে মাইরার দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বা হাতের মাঝে মাইরার দুহাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মাইরার পা স্পর্শ করে বুঝল পা আরও বেশি ঠান্ডা। ইরফান মাইরার হাত ছেড়ে দ্রুত মাইরার পায়ের কাছে বসে দুহাতে একবার এই পা আরেকবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মাইরার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনও অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মাইরার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মাইরার পায়ের উপর রাখে। তারপর মাইরার মাথার কাছে বসে গালে হাত রেখে মৃদুস্বরে বলে, আরে ওকে? মাইরা চোখ বুজেই ফুঁপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মাইরার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হেই, কথা বলো। তোমার ইনহেলার কোথায়? মাইরা কিছুই বলো না, শুধু মুখ উঁচু করে তেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো। দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের উপর মাইরার ওড়না দেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপর করে ভেতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে
স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো এবার। উঠে গিয়ে আবারও মাইরার পাশে বসে। মাইরা শরীর ছেড়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মাইরার হাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মাইরার দু হাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মাইরার গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছ বলো। মাইরা একদম শান্ত হয়ে যায়। ভারী নিঃশ্বাস পড়ে। মাইরাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেল। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মাইরার থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মাইরার মুখের দিকে চায়। তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মাইরার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া পানি সেখানেই জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়। মেঝে থেকে মাইরার ওড়না তুলে ঘুমন্ত মাইরার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে। দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে। বাইরের আবহাওয়া কিছুটা শীতল হলেও ঘরে ব্যবসা গরম। ঘেমে নেয় একাকার ইরফান। বলিষ্ঠ দেহ চুয়ে ঘাম বেয়ে পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপর ভাগে বিন্দু বিন্দু ঘাম এর ছড়াছড়ি। কিন্তু সে নির্বিকার চিত্রে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে, সিগারেটের ধোঁয়ার শ্বাসকষ্ট রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালার কাছে সিগারেটের প্যাকেটের পাশে লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। প্যাকেটে সিগারেট ভর্তি। জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার উপরই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায় একবার। এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালে ধোঁয়া উঠতে দেখে ও শিট বলে বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়া আগে সদ্য নেভানো আগুনের ন্যায় গরম আধপোড়া সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বাঁ হাতের জানালা খুলে সেই সিগারেটের প্যাকেট ছুঁড়ে ফেলল। ডান হাতটা একবার ঝাড়া দেয়। হাতে ছ্যাঁক লেগেছে হয়তো, কিন্তু মুখায়বে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানালা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘণ্টাখানেক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবে বসে থাকে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মাইরার দিকে তাকায়। মাইরা এতক্ষণে আর একবারও নড়াচড়া করেনি। বড় কুসকে কিছুটা এগিয়ে গিয়ে মাইরার ডান হাত ধরে। গালে হাত দিলে মাইরা একটু নড়ে ওঠে। ইরফান মাইরার হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা এক শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে আসে। এরপর সে অজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে। ঘন কালো অন্ধকার নেবে সকালের মিটিমিটি আলোয় ধরনে আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের ডাক কিছুটা উচ্চ শব্দে ভেসে আসে। মাইরা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে টেকে। বাঁ হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়। মাইরা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মাইরার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখল। কিছুই বলল না, মাইরাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মাইরার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দুমাত্র। ইরফান ফোঁস করে শ্বাস ফেল। বেডসাইড টেবিল থেকে তোয়ালে দিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের উপর রাখে। ফজরের আগে গোসল করল। সকাল হতে হতে ইরফানের আবারও ঘেমে নেয় একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দু হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে সে আর ইরফান একসাথে আছে। মাথা সোজা করে বোঝার চেষ্টা করলো সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। ধড়ফড় করে উঠে দূরে সরে বসে। এই লোক যদি দেখে সে তার গায়ের উপর ঘুমোচ্ছে, তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মাইরা গায়ে ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। মাইরা ইরফানের দিকে তাকায় বুড়ো কুচকে। এই লোক বসে বসে ঘুমোচ্ছে কেন? সে এইসব ভাবনা রেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30। মাইরা অবাক হয়ে যায়। আজ এত ঘুমিয়েছে সে।
তার তো ফজরে ওঠার অভ্যাস। আফসোসের সুর টানল মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরের দুটো জানালা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোন দিকে তার হদিশ নেই। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো সেই বিড়াল? রাতেই তো সব ঠিক ছিল, দরজাও লাগানো। পিছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মাইরা অবাক হয়, সাথে সাথে পিছন ফিরে তাকায়। ইরফানকে যেভাবে চোখের উপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে, এখনও সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি, সে তো লোকটার পায়ের উপর ঘুমিয়েছে। এখন তাকে কি করবে? কয়টা থাপ্পড় মারবে? ভাবতে দুহাত দু গালে চলে গেল। ইরফানের ধমকের সুরে গমগমে স্বর ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মাইরা জাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতে বলে, আপনি কি করে জানেন আমার অ্যাজমা? ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে মাইরার দিকে তাকায়। মাইরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের অমর লাল চোখ থেকে তার চোখ কেমন ধাঁধিয়ে ওঠে। মাইরা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের উপর ঘুমিয়েছে বলে কি রেগে এমন হয়েছে? মাইরা অসহায় মুখ করে মিনমিন করে বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের উপর ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, হোয়াট? মাইরা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, আনসার মি, তোমার ইনহেলার কোথায়? মাইরা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি, এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিবে স্টুপিড। অ্যাজমা গ্রীষ্ম শীত দেখে চাপ দেয়, মাথায় ঘিলু নেই নাকি? মাইরা কেঁপে ওঠে, চোখ খিস বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে? অদ্ভুত। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আউট। মাইরা বুড়ো কুঁচকে তাকায় ইরফানের দিকে, চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও এই ঘর থেকে, এক্ষুনি। মাইরার রাগ লাগে, নিজের চোখের 12টা বেজে আছে। সে তো ভালোর জন্য জিজ্ঞেস করেছে, আর এই লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে সব কাপড় জামা করে পাশের একটা র্যাকে রেখে বলে, আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মাইরা বিরক্ত হয়, কিছুই বলে না এই লোক। এগিয়ে যায় দরজার দিকে। একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফ্যান, এসি, জানালা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছে, বুঝেছি। ইরফান চোখ মেলে তাকায়। মাইরার দিকে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজা চাপিয়ে দিয়ে যাও, গো ফাস্ট। মাইরা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায়। এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি ঘেমেছে। ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মাইরা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানালা বন্ধ করে এসি ছেড়ে দেয়। এরপর একটা টাপনেট খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বুজে ডান হাতের দু আঙুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসেজ করে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধর মা তার ঘরে এসে মায়েরার হাতে কফি দিয়ে বলে, ইরফানকে দিয়ে আসতো। মায়েরা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজা আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধর মা শুনল না, জোর করে মায়েরার হাতে কফি ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবে, যা। মায়েরা বুঝলো তাকে যেতেই হবে, নয়তো ইনি ছাড়বে না তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কফির মগ নিয়ে আবারও ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো, এই লোকটা কেমন যেন, শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে। হাতের কাপ বেডসাইড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়। মুখ উল্টো দিকে ঘোরানো। মায়েরা বেডের এপাশ থেকে ওপাশে যায়। ভাবছে লোকটা ঘুমিয়েছে নাকি তখনকার মতোই জেগে আসছে স্ট্যাচু হয়ে। ডাকবে নাকি? না থাক, আবার ধমক, নয়তো থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছে হবে তখন খেয়ে নেবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুলল।
এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়েছে না জেগে, কোনো সাড়া শব্দ পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মাইরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলো ছেড়ে উল্টো করে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধের মায়ের ঘরে যায়। ফুপি, তোমার কাছে কেচি আছে? কি করবি? মায়েরা আমতা আমতা করে বলে, এমনি, তুমি দাও। শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়ে বলো, পেলাম না তো, কোথায় যে আছে। মায়েরার মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে, মোম আছে না? শুদ্ধর মা ভুরু কুঁচকে বলে, এই দিনের বেলায় মোম দিয়ে কি করবি? দরকার আছে, একটু দাও না। শুদ্ধর মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মাইরার হাতে দেয়। এবার রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কী করে ও নিজেও জানে না। মাইরা মোম হাতে নিয়ে খুশি হয় ভীষণ। রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পিছন থেকে শুদ্ধর গলা পায়, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থা আছে। শুদ্ধর কথায় মায়েরা পিছু ফিরে তাকায়। আমতা আমতা করে বলে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেলল মাইরার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়েরা দ্রুত ইরফানের ঘরে চলে আসে। অন্ধকার ঘরে দিনের আলোয় ছিটেফোঁটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়েরা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমের দুতলে থাকা অগ্নিশিখায় হলুদাভ আলো ইরফানের মুখে আছড়ে পড়ছে। ফর্সা মুখায়বে কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়েছে। ইরফানের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস মাইরা বুঝতে পারে না। তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মাইরের কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়। এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত ইনোসেন্ট মানুষ কিভাবে অমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরে দেয়। ভেবে বা হাতে নিজের গাল বুলালো। গল্প কবিতায় শুনেছিল, গোমলে নাকি কিছু মানুষের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মাইরার কাছে ইরফানকে তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে। নিষ্পাপ্য লাগলো। কিন্তু মায়ের কথা মনে পড়লেই কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড় করলো, জীবনে এই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক এটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা 1 নম্বরে। কথাগুলো ভেবে নিজেই মুখ বাঁকালো। আবারও মুচকি হাসল। তার জামাই অনেক কিউট। এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাটাবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা দুহাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে। বা হাতে ইরফানের চুলগুলো ধরল। ডান হাতে মোম এগিয়ে নিয়ে চুলগুলোয় ধরালে কেমন স্যানস্যান শব্দ হয়। মাইরা নিজেই ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয় ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত, নীরব, একটু নড়চড় নেই। বা হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা। কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়েই ছাড়বে। সময় নিয়ে মাইরা তার কাজ শেষ করে একটা সাইজে রেখেছে, যেন সেলুন গেলে খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে। পুড়িয়ে যাওয়া সাইজ সব ইরফানের গাড়িই পড়েছে। মাইরা দুটো কারণে স্বস্তি পায়। একটা, এই লোকের ঘুম গাঢ়, আর একটা, উল্টো হয়ে শোয়ায় সে কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাত টানা দিতে নিলে মাইরা ধাক্কা খেয়ে বিছানার পাতাল হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মাইরার শরীরে কিছুটা তার গায়ের নিচে চাপা পড়ে। মাইরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় টুপ করে পড়ে জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মাইরার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মাইরা নড়তে পারছে না। দুহাত ইরফানের গায়ের নিচে পড়েছে। তার শরীরের উপর খানিকটা ইরফানের শরীর ভর। মেয়েটা নড়তেও পারছে না।
কথাও বলতে পারছে না, দাঁতে দাঁত চেপে আগুনে পোড়া জায়গা জ্বলনি সহ্য করছে। কথা বলে এই লোক যদি তাকে হাতের কাছে পায়, কাঁচাই খেয়ে নেবে। সে তো আকাম করেছে, যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে। নাকের কাছে কেমন মেয়েলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শোয়। মাইরা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝের দিকে ফেলে। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধ হয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আদো আদো চোখ খুলে মাইরার পৃষ্ঠদেশে ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মাইরার আত্মার পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্তি চোখে দেখল মাইরার দৌড়। বিড়বিড় করল, স্টুপিড বাদর। চোখ বুজে বাঁ হাতে কপাল স্লাইড করে, কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসতে হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। ইরফান। বাবার গলায় ইরফান গলা ছেড়ে বলে, বলো। তোমার সকালে এখানে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, কোথায় তুমি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি কখন আসবে? বিকেলের আগে আসার ট্রাই করো, আর্জেন্ট। ওকে। বলেই কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে, সারা রাত না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল। এই স্টুপিড এসে তা ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম নেই, আবারও পালিয়েছে। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। গাড় বেয়ে জ্বর করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে গাড় ঝেড়ে ফেলে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সৃষ্ট নিজের প্রতিচ্ছবি দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে। চোয়াল শক্ত হয়ে যায়। চোখ জোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুজে দুটো হাত মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়লো একটু আগে মাইরা তার ঘরে এসেছিল। খুব ভালো করে বুঝেছে এই কাজ কার। দুপা পিছিয়ে আসে, রাগে আয়নার জোরে একটা লাথি বসায়। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে ওপাশ এপাশ এগিয়ে গিয়ে বেডসাইডের টেবিল থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর কাঁপছে। চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ে একটা শার্ট জড়িয়ে হনহন করে অত্যন্ত ধীর পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, সাথে মাইরা।